সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি জনপ্রশাসন সংস্কারের রিপোর্ট জমা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে আবারও স্বাগত জানাই জনাব আব্দুল মুঈজ চৌধুরী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনীতিবিদদের কণ্ঠে আমরা যেমন শুনি যে এখন মাঠে থাকা ছাত্র সমন্বয়করাও হয়তো এমন ভাষণ দিতে পারেন, কিন্তু আমাদের একজন সিনিয়র সচিব যিনি আবার জননিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি বলছেন যে, আমি কোট করছি তাকে, যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। প্রশাসনিকভাবে, দাপ্তরিকভাবে, আইনগতভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? এ ধরনের কথায় মব লিঞ্চিং, মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে কিনা? আমি জানি না কি প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিব এই কথা বলেছেন, তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে, এটা বৈপ্লবিক বলাটা ভুল, এটা একটি অবিশ্বাস্য ঘটনা। তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা, যেহেতু সাধারণ মানুষ এই এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয়, তো কাজেই সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন, এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না, সেই সরকারের পতন হয়েছে। কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন, কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোনো ক্ষেত্রেই করা উচিত নয়। আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বা বর্তমান সময়ের একটা ব্যবধান আছে। এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটা ব্যাপার দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে, আমি খুব করে চাইবো, কোট করছি তাকে, ধানমন্ডি ৩২-এ পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো, কোনো এক সময় হয়তো এবছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পর, 20 বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। আমরা একটু মানে আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান। আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কীভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে, গণভবনের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২-এর মতো না হয়। আমার মনে হয় এই বক্তব্যটা উনি দিয়েছেন, এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন যন্ত্র, এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো, যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু, সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন। আমার মনে হয় যে এই সতর্কবাণীটা সঠিক, সবাইকে সজাগ থাকা। আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে, তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে? বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না, কথাটা কি ঠিক? আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না। আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন, তবে একটা বিষয় আমার মনে হয়, সেটা হলো যে সরকারি আমলারা, আমি নিজেও চাকরি করেছি, আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয়। কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যর্থ করতে চান। তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে। এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা, আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে, কাজে রাজনৈতিক সরকারি বলবো, যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন। সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে। হয়তো সর্বক্ষেত্রে পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে,
কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায়। ওকে। আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি, আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন, এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতেন তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই। এইবার যতটা শোনা যাচ্ছে, মাফ করবেন স্যার, না না এটার কি বিশেষ কোনো কারণ আছে? না না ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র 3 মাস সময়ের বিষয় ছিল। কাজেই ওই 3 মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত 1-1.5 বছর তো থাকবেই। কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে, আমি জানি না, এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না। তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার, অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার 2 বছরের ছিল, কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল। এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না। কাজেই এই একটা ব্যবধান আছে। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে, বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে, এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন, কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা, এইটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই, আমি এভাবেই বলবো। বা এই রুলস প্রসিডিওর, গভর্নমেন্ট চলে রুলস অফ বিজনেস এর মাধ্যমে। তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয়। এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি। আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী, কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে, যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে। তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানোর প্রস্তাব করেছে বাজেটের আগে। এরই মধ্যে গত প্রায় 16 বছর ধরে বঞ্চিত এমন 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের মধ্যে 119 জনকে সচিব করা হয়েছে। এর মধ্যে আবার 1982 সালের ব্যাচের প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে? এই ভূতাপেক্ষ পদোন্নতি কতটা দরকারি ছিল? আপনি জানেন, এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে। এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা। আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে। না, আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় 300 কতজনের এইভাবে দেওয়া হয়েছে। বাট এইটা সত্য কথা যে আপনার যারা এটা পেয়েছেন সুবিধাটা, তারা বঞ্চিত হয়েছিলেন। এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই একজন যদি ক্যারিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করতো, তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয়, তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিং এ কোথাও সে কারো বিরাগভাজন হয়েছে বলে এটা করা হয়েছে। তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে। তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা, তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না, কিন্তু নোশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে 2 ভাগে। 1 ভাগ দেওয়া হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আর বাকি 50% দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে। এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকেই এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে। জনাব আব্দুল মহিদ চৌধুরী, মানে সরকারি চাকরিটাই তো এমন, বা যে কোনো চাকরি তো এমন, মানে আপনারাও যখন চাকরি করেছেন সবসময় ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না। আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন। দিস ইজ পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম, সকল চাকরির ক্ষেত্রেই। আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল, মানে 119 জনকে সচিব করা, 764 জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা? এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে, আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে, তো এটা কি হবে? মানে ইটস লাইক
ইজ ইট গোয়িং? আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাৎ আছে। আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে, কাজেই ওইটা এক ধরনের। আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে এই যে ডে টু ডে বিজনেস অফ দি গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না, কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম। বাট ফেভার্স, আমলাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা সব সরকার চায়। এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে। তো সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে, বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আমরাও দেখেছি চাকরি জীবনে এই ধরনের আসে। তো আসলে সেখানে অনেকেই পদ পদবীর জন্য তারা সাকাম করেন, হয়তো মেনে নেন। বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নাই, এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিতভাবে বিভিন্ন বিষয় বলতাম। তো কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না, বাট যারা এই এত বছর ছিলেন না তারা কিন্তু একটা বিরাট প্রেসারের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া, আর একটা হলো যে সামাজিক ভাবেও যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের, কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস পান নাই। এখন হয়তো জিজ্ঞেস করলে তারা, আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন তাইলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল, প্রকৃত ঘটনা। ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে ডেকে যদি জিজ্ঞেস করা হয় তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল, কেউ অমুকের আত্মীয়, এই ধরনের ঘটনা। আমি একজনকে জানি, খুব ভালো অফিসার, আমার সঙ্গে উনি কাজ করেছেন এক ডিপার্টমেন্টে। তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে সেক্রেটারিতে ঢুকেছিলেন। এই ডেপুটি সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন, উনি আর উঠতে পারেন নাই। তো এটা আমি জানি যে এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে, এবং তার রিলেশনশিপ, তার কোনো এক রিলেশনের কারণে, যে তার আত্মীয় অমুক দলের লোক, এই জন্য তারে দেওয়া যাবে না, এটা তো ঠিক না। জনাব চৌধুরী, একটি প্রশ্ন আমাদের দর্শকরা করছেন, আমার মনেও একটু আসছে। সেটি অনেকটা এরকম, যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন, ধরেন যার আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না, সিনিয়র সচিব হয়ে রিটায়ার্ড করেছেন, তাদেরকে কি ডিমোটেড করা হবে? না, সেটা তো আর সম্ভব হবে না। ওয়ান্স গিভেন ইউ ক্যানট টেক অ্যাওয়ে। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল। আচ্ছা, আমি ওই কমিটিতে আসার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি, কিন্তু সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে প্রশাসন বিভাগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো। এইটা আপনার কি মনে হয়, বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন, স্পষ্টভাবে নানা ধরনের কিছু করেছেন, সেইটি আপনি কিভাবে দেখেন, যদি আমাদেরকে অল্প করে একটু বলেন। এখন না, বেসিক্যালি এসিসি আছে, অ্যান্টি কারাপশন কমিশন, সেইখানে যারা ছিলেন তারা তো অনেক আগের থেকে ছিলেন, সেই জন্য তারা হয়তো ওই আগের সরকারের ধারাবাহিকতায় এই কাজগুলো করেছেন। কিন্তু এখন পরিবর্তন হওয়ার পরে আমরা পত্রপত্রিকায় দেখছি প্রায় প্রতিদিনই কিছু কিছু এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, মামলা দায়ের করা হচ্ছে। তো এইটা ইট ইজ বিকজ অফ দি চেঞ্জ অফ দি, মানে ওখানে এসিসি তেও রেজিম চেঞ্জ হয়েছে। আগে এতদিন পর্যন্ত আগের রেজিমই বহাল ছিল, কাজে তারা তো কিছুটা আগের সেই ধারাই কাজ করেছেন, বা করেন নাই, কাজ করেন নাই যেটা এই সময়ে করা উচিত ছিল। তো এখন নতুন সেটআপের পরে আমরা তো আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এই যে রেজিম চেঞ্জের ফলে যে অনেক কিছু হয়, যেমন আমাদের অনেক দর্শক এখন প্রশ্ন করছেন যে 43তম বিশেষের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে 227 জনের প্রজ্ঞাপন এখনো হয় নাই, ঝুলে আছে, কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে, কেউ এটা কিছু বলতে পারে না। এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো, এই এখনকাররা আবার মানে ঠিক উল্টোটা করছে? এটা কি মানে ন্যায্য হচ্ছে কিনা সেইটা? না, আমি আমি আমার মনে হয় না, কারণ আগের রেজিমের ব্যাপারে যে
মানে ধারণা আমরা বাইরের থেকে দেখে বুঝেছি, সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী তাদের পরীক্ষা পাস এটা নির্ভর করতো মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাচাই করে আসতো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে। ওকে। সেই রাজনীতি অবভিয়াসলি যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধ কোনো রাজনীতির সঙ্গে দূর সম্পর্কের আত্মীয় সম্পর্ক থাকলো আমরা শুনেছি, আমি জানি না। সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হতো। কাজে এখন ধরা যায় যে এই যারা পদায়নের কথা, চাকরি নিয়োগ প্রাপ্তির কথা ছিল, এরা হয়তো ওই প্রক্রিয়ায় এসেছেন। কাজেই তারা যে কোনোভাবেই মানে পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এইটাই একমাত্র কারণ হতে পারে তাদের চাকরি পাওয়ার। তাদের যে যোগ্য ব্যক্তিরা চাকরি পান নাই। কাজে এখন যদি সরকার এটা দেখতে চায় তাইলে আমার মনে হয় এটা যৌক্তিক। এটাতে আমি অযৌক্তিক মনে করি না। তবে এটা প্রসেসটা তাড়াতাড়ি করে ফেলতে হবে যাতে করে এটা মানে দীর্ঘসূত্রীদের মধ্যে না পড়ে। ওকে, এটা আপনার মতামত নিশ্চয়ই সরকার বিবেচনা করবে বা দেখবে। আপনার যে সুপারিশে আসি, অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিদের প্রবেশের বয়স ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭, কিন্তু সরকার ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছিল। আপনাদের সুপারিশ কাটছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল। ৩২ বছর নিয়ে আপনি আসলে কি বলবেন যে এটা আপনি তো সুপারিশ করেছিলেন এই ৩৫ এবং ৩৭ মাস, সেটার পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন, সরকার এটা কেন নিল না এবং ৩২টা আসলে ঠিক কিনা, ন্যায্য কিনা সে সম্পর্কে যদি একটু বলেন। আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে বয়সসীমা আছে এগুলো পরীক্ষা করে দেখেছি। আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিক মতো করতে পারে নাই। কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল, গণরুম টনরুম করে নানান রকমের সমস্যা ছিল। এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে ৩৫ বছর রিকমেন্ড করেছিলাম, যে যাতে ৩ বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষিত সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারে নাই। তা আমরা ঠিক করেছিলাম যে ৩৫ বছর হয় যদি, তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল, যদি পায় চাকরি পেতে পারলো, না হলে হলো না। মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা। যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপরে লেখাপড়া শেষ করতে পারে না, পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে। তো এইগুলো চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বলেছিলাম। যেমন এখন সরকারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়সসীমা হলো, চাকরির বয়সসীমা হলো ৩২। তো সেটা এখন আছে, আগের থেকেই আছে। তা আমরা ৩২-এর জায়গায় ৩৫ বলেছিলাম অন্য সকলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ৩৭। তো এটা আমি মনে করি আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল। কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে, আমাদের সিদ্ধান্তই গ্রহণ করতে হবে, এটা তো হতে পারে না। সরকার কি কারণে এটা মানেননি এটা আমি জানি না। এই ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার চোখে পড়েনি। আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায়, এই পিজি হসপিটালে, বঙ্গবন্ধু মেডিকেলের এখানে তারা করেছে আন্দোলন। তো এটা তারা কিন্তু এটা ছাড়েন নাই, তারা এটা পার্সু করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল। আমি সরকার কেন করেছে মানে পরিবর্তন করেছে আমার জানা নাই, বাট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা অনেক আলাপ করেছি। ইভেন 40-এর বেশি বয়সও আছে কোন কোন দেশে, কিন্তু আমরা ৩৭ এবং ৩৫ বলেছিলাম। আমি মনে করি যে এটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই আমরা করেছিলাম এবং এটা করে দেওয়াটাই ভালো হতো। আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যেই আপনি ছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়সসীমা রাখা ৩০ বা ৩২? কেউ যদি চায় যে সে ৩৫ বছর বয়সে, ৩৭ বছর বয়সে, ৪০ বছর বয়সে, বা আমার বয়স এখন ৫০, আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব, যদি কম্পিট করে যাই, মানে অসুবিধাটা কি?
সিভিল আমি সার্ভিস? আমি আমি কোনো অসুবিধা দেখি না। আমি মনে করি যে এটা ওপেন হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এটা এত বছরের আমাদের একটা ট্রেডিশন। একটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু টিচ এ প্যারট ক্যাচ হিম ইয়াং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওই 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 ফিলোসফির ভিত্তিতেই বাট এটা বাট এতদিন বাট থেকে ইট চলে ইজ আসছে। ট্রু অ্যাবাউট প্যারট। এটা কি সিভিল সার্ভিসের, সুপ্রিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য? না, মানে একটা একটা জিনিস হলো যে একটা বয়সের পরে মানুষের চিন্তা ভাবনা সুদৃঢ় হয়ে যায়, আচ্ছা। তার লাইকস ডিসলাইকস। তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় 25 ছিল বয়স, 21 থেকে 25। তো আমরা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি এই চিন্তা করে যে আমরা সিভিল সার্ভিসের পরীক্ষা দেব। পরীক্ষা দিয়েছি। আমি লাইক several of us, we were very lucky, আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি। আবার কেউ কেউ আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর গিয়ে আবার সিভিল সার্ভিস, সবাই সিভিল সার্ভিসেই যেতে চাইতো আগের দিনে, রাইট। গিয়েছেন। তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার। প্রথম দিকের চাকরি, কাজেই সবাই একটু সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে। কাজ করার সময় আমাদের প্রসেসটা মানে দীর্ঘ ছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একজন ডিসির সঙ্গে কাজ করতে হতো, বা প্রত্যেক ডিপার্টমেন্টেও যারা না অন্যান্য না, আমি 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 এটা খুবই, আপনার যুক্তিটা আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেশ ব্লাড, কিন্তু এটার উল্টোটাও তো আসে। যেমন আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে জয়েন করছিলাম, অল্প দিন পরেই আমার মনে হইলো যে এই চাকরিটা ভালো না। তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি জয়েন করতাম তাহলে হয়তো এটা ভালো দিকও আমি দেখতে পাইতাম, মানে এটাও তো হইতে পারে আর কি। না, হতে হতে পারে, তবে তবে জেনারেলি কম কম বয়সেরটাই, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রেতে যে কোনো বয়সের লোককে যে কোনো চাকরিতে সরকার নিয়োগ করে। যেতে পারে। হ্যাঁ, তো এটা তাদের স্পয়েল সিস্টেম, একটা অন্যরকম সিস্টেম। আমাদের এখানে ওই সিস্টেমগুলো নাই। ওইটা হলে বেশ কিছু সমস্যা হতো। আর তাছাড়া আরেকটা হলো যে আমরা এই যে আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের আমলে 450 জন না কতজন অফিসার নেওয়া হয়েছিল। তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল। তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে, আমি তখন চিটাগাংয়ে কমিশনার ছিলাম। আমার মনে আছে যে চিটাগাংয়ে আমার এক ডিস্ট্রিক্টে, আমার অধীনের, আমার তো সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমার জুরিসডিকশন ছিল ডিভিশনে। তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক, তার বেতন বেশি। তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র, আপনি আমার চেয়ে কম বেতন পান। দেখ, খুবই না, আমার মনে হয় যে আপনার যে যুক্তিতে আপনি এটা সুপারিশ করেছিলেন সেই যুক্তি আসলে ঠিকই ছিল, যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটাও আপনি ঠিকই বলেছেন, যে সরকার কেন করেছে এটা সরকারের ব্যাপার। কিন্তু অন্য একটা প্রশ্নে আসতে চাই যে অন্য কোনো সংস্কার কমিশনের বিরুদ্ধে যেটা হয় নাই, আপনারও আপনার কমিশনের বেলা আমরা সেটা দেখেছি, আপনার অপসারণের দাবি করে ডিসেম্বরের শেষ দিকে সভা হয়েছিল প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সেদিন বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব এবিএম আব্দুল সাত্তার প্রকাশ্যেই বলেছিলেন, স্যার আমি কোট করছি, 2টি বিষ দাঁত অঙ্কুরিত হয়েছে, এ বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, একটা বিষ দাঁত হলো মুহিত ভাই। সেদিন সাত্তার সাহেব আপনার ব্যক্তিগত পারিবারিক পেশা জীবন সব কিছু নিয়ে আক্রমণ করেছিলেন। এ নিয়ে কী বলবেন? সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার আগে আপনারা প্রশাসন ক্যাডারের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন কিনা? যে সুপারিশ জমা দিয়েছেন সেখানে তো তাদের প্রশাসন ক্যাডারের আপত্তি অগ্রাহ্য করে 50-50 করার প্রস্তাব করেছেন। এরপর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলেছেন এই সুপারিশ উচ্চ আদালতের নিষ্পত্তি হওয়া বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক। আপনার মন্তব্য একটু শুনতে চাইবো, একটু বিস্তারিত আকারে। তবু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু, আমরা দর্শকদের কাছে 2টি প্রশ্ন করেছিলাম, সেই 2টি প্রশ্নের জরিপের ফলাফল একটু বলে যাই, কারণ এটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে হবে যে মানে প্রশাসন কি চায়, আপনি কি চাচ্ছেন বা কি সুপারিশ করছেন। আমরা দর্শকদের কাছে এইবার 2টি পোল রেখেছিলাম। একটি পোলে আমরা জানতে চেয়েছিলাম যে ধানমন্ডি 32-এ পরিণতি যেন দিয়েছেন। আমরা দ্বিতীয় আরেকটি জরিপের আহ্বান করি। সেটির ক্ষেত্রে একটি প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম বলেছেন আমরা প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আপনার যে কমিশনের যে সংস্কারের সুপারিশ সেগুলি পছন্দ করেন নাই, অনেক ক্ষেত্রে আপনাকে
ব্যক্তিগত আক্রমণেরও সম্মুখীন হতে হয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? প্রশাসন ক্যাডারদের কথা আপনি শুনেছিলেন কিনা? অবশ্যই শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, ভিডিও রেকর্ড চালু হয়েছিল, আমি দেখেছি, শুনেছি। তো এখন যিনি বলেছেন মুহিত ভাই, তিনি আমার সামনে আমাকে কোনোদিন মুহিত ভাই বলার মতো সাহস তার থাকার কথা নয়। তো এখন মবের মধ্যে মানুষ নানান কথা বলে। তো এইটা আমি ওইভাবেই দেখেছি যে মব মবের মধ্যে উনি ছিলেন, উনি এটা বলেছেন, কারণ উনি সুস্থ মস্তিষ্কে মুহিত ভাই বলে আমাকে সম্বোধন করার কোনো কারণ আমি মনে করি না সার্ভিসের একজন জুনিয়র কলিগ হিসেবে। এটা আমি এইটুকুই বলতে চাই। আর তাছাড়া এই ঘটনা যেদিন হয়েছে তারপরেই অনেক নেতৃবৃন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা বলেছেন এটা তারা এই ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না, আকস্মিকভাবে এটা হয়েছে। আমি তাদেরকে বিশ্বাস করি। অনেকে অনেকে আমার সঙ্গে চাকরি করেছেন সরাসরিও, তারা, আমি চিনি তাদেরকে। তো আমি জানি যে তারা এই ধরনের একটা কিছু করবেন না। আর দ্বিতীয় কথা যেটা, যে কমিশনের দায়িত্ব আমরা পেয়েছি, আমরা কোনো সার্ভিসের দেখভাল করার জন্য কমিশন গঠিত হয়নি। আমাদের দায়িত্ব হলো দেশের সার্বিক পরিস্থিতিতে কি করা দরকার। তো সেই পরিস্থিতির আলোকে আমরা এটা বলেছি। কারণ আপনার যেভাবে 200-300 করে লোক রিক্রুট করা হয়েছে এক এক বছর, এটা তো আপনার প্রয়োজনের অতিরিক্ত বলে আমি মনে করি। তো সেই জন্য আমরা এটা বলেছি। আর কোর্টের যে রেফারেন্স আসছে সেটা সত্য কথা। এরকমের একটা অনেক বছর আগে অ্যাসোসিয়েশনের একটা ইয়ের পরিপ্রেক্ষিতে কোর্টের একটা রুলিং দেওয়া ছিল যে এটা এই বয়স এইভাবে মানে 75-25 থাকবে। কিন্তু এটার পরবর্তীকালে এটা আমরা আমাদের রিপোর্টেও লিখেছি যে আমরা যে সুপারিশ করেছি এটা সরকার যেন এই যে আগের যে সুপ্রিম কোর্টের একটা রায়ের বক্তব্য আছে সেইটার আলোকে পরীক্ষা করে দেখেন, আইনগত দিকটা পরীক্ষা করে দেখে তারপরে আমাদের এটা বাস্তবায়নের কথা চিন্তা করতে পারেন। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে এইটা আমরা যদি দেখি তাইলে এই যে মানে ছাত্র জনতার আন্দোলন, এইটার কিন্তু উদ্ভব হলো কোটা বাতিলের থেকে। তো এইটা তো আবার সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন, তাই না, যে কোটা থাকবে না। তো এখন আগের রায়টাই বহাল থাকবে না পরের রায়টা বহাল থাকবে, এটা তো আইনগত একটা বিষয় আছে। তো সেটা সরকার পরীক্ষা করে দেখবেন, দরকার হলে সুপ্রিম কোর্টের মতামত নেবেন, নিয়ে যদি মনে করেন বাস্তবসম্মত তাইলে করবেন। তবে আমি আমার কমিশনে, আমাদের কমিশনে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশনে আমরা সবাই একমত হয়েছি যে এই কোটাটা কমানো দরকার। কারণ এটা না করলে এটা প্রয়োজনের অতিরিক্ত লোক রিক্রুট করা হয়, এই পরিমাণ লোকের দরকার নাই। আর তাছাড়া এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা সব ক্যাডারের জন্যই আমাদের সুপারিশে, আপনারা যদি সুপারিশ তো এখন অনলাইন আছে, আপনারা দেখতে পারবেন যে আমরা সেইখানে প্রত্যেক ক্যাডারের জন্য পদোন্নতির ব্যবস্থা রেখেছি, যাতে করে নিজের লাইনেও পদোন্নতি পায়। আর 50% বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন তো ডেপুটি সেক্রেটারি পদে আসতেই পারবেন। তো কাজেই এটা আমি খালি না, আমাদের কমিশনের আমরা সবাই একমত হয়ে এটা করেছি। কাজেই এখন আমরা যারা সবাই যারা ছিলাম কমিশনে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনেরই আমরা বেশিরভাগ ছিলাম। ডাক্তার ছিলেন, প্রকৌশলী ছিলেন, আপনার অন্য ক্যাডারের, কাস্টমস ক্যাডারের অফিসার ছিলেন, অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারের অফিসার ছিলেন। তো এরা সবাই মিলেই আমরা এই সিদ্ধান্ততে এসেছি। কাজেই আমি মনে করি যে এটা আমরা যদি আমাদের এটা কেউ যদি বলে যে ওনার বয়স বেশি হয়ে গেছে, আমার বয়স এখন 82 বছর, কেউ যদি বলে ওনার বুদ্ধিশুদ্ধি লোপ পাইছে তাইলে আলাদা কথা। কিন্তু কিন্তু আমার মনে হয় না যে এই কথা বলবেন কেউ। আমরা সবাই মানে সব জ্ঞানে চিন্তা ভাবনা করে এইটাতে এসেছি। এবং আমি মনে করি যে এটা আমাদের মধ্যে দুই একজন আলোচনা এসেছিল এটা শেষের দিকে, যে এই পরিস্থিতিতে এটা আমরা চেঞ্জ করব কিনা, কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে না, চেঞ্জ করব না, আমরা এটাই